আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন সমাধান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট 23-24 সেশনে আসা গণিত রিটেন অংশের প্রশ্ন সমাধান করব। তো চলো আমরা প্রথম ম্যাথে চলে যাই। প্রথম ম্যাথে আমাদের বলা হয়েছে যে দুইটা সমীকরণ, একটা এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ওয়ান ইকুয়াল 0 সমীকরণ এবং আরেকটা দেখো এখানে সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9 ইকুয়াল 0। এই দুইটা সমীকরণের মূলদ্বয়ের অনুপাত যদি সমান হয় তাহলে আমাদের কে এর মান নির্ণয় করতে হবে। তো চলো প্রথমে আমরা প্রথম সমীকরণে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের দুইটা মূল ধরে নেই, আলফা এবং বিটা। এই সমীকরণের দুইটা মূল আলফা এবং বিটা। তাহলে মূলদ্বয়ের যোগফল কি হবে? আলফা প্লাস বিটা ইকুয়াল মূলদ্বয়ের যোগফল আমরা কি জানি? মাইনাস বি বাই এ। এখানে বি বলতে কে কে বোঝানো হয়েছে, তাহলে মাইনাস কে বাই এক্স এর সহগ 1, এ বলতে এখানে এক্স এর সহগ 1, তাহলে কে বাই 1, দ্যাট মিন্স মাইনাস কে। তারপরে মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল আমরা কি জানি? সি বাই এ। তাহলে এখানে সি বলতে 1 কে বোঝানো হয়েছে, তাহলে এখানে আমাদের হবে 1 বাই 1, দ্যাট মিন্স 1। ঠিক একইভাবে আমরা 2 নাম্বার যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখব। 2 নাম্বার সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9 ইকুয়াল 0। ধরি এই সমীকরণের মূল দুইটা হচ্ছে গামা এবং ডেল্টা, গামা এবং ডেল্টা। তাহলে এই সমীকরণের মূলদ্বয়ের যোগফল হবে গামা প্লাস ডেল্টা ইকুয়াল মাইনাস বি বাই এ। এখানে বি বলতে মাইনাস 2 কে বোঝানো হয়েছে, তাহলে এই জায়গায় মাইনাস 2 আর এক্স এর সহগ 1, তাহলে ডিভাইডেড বাই 1। এখন এ মাইনাস আর এ মাইনাস মিলে হয়ে যায় প্লাস, দ্যাট মিন্স আমাদের হবে প্লাস 2 এবং মূলদ্বয়ের গুণফল গামা ইন্টু ডেল্টা ইকুয়াল সি বাই এ। সি বলতে এখানে 9 কে বোঝানো হয়েছে, তাহলে আমাদের এখানে হবে 9 বাই 1, দ্যাট মিন্স 9। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে যে এই দুইটা সমীকরণের মূলদ্বয়ের অনুপাত যদি সমান হয় তাহলে কে এর মান নির্ণয় করতে হবে। তো ধরো এখানে প্রথম সমীকরণের ক্ষেত্রে মূলদ্বয়ের অনুপাত হবে আলফা বাই বিটা এবং দ্বিতীয় সমীকরণ গামা বাই ডেল্টা। এটাই আমাদের প্রশ্নে বলা হয়েছে। তো এখন প্রশ্নের সুবিধার্থে আমরা এই জায়গাতে আলফা বাই বিটার এই জায়গায় বিটার জায়গায় আমরা গামাকে নিয়ে আসবো এবং গামার জায়গায় আমরা বিটাকে নিয়ে যাব। অর্থাৎ আমাদের প্রশ্নের সুবিধার্থে আমরা এই জায়গায় শুধু বিটা এবং গামার জায়গাটা শুধু এক্সচেঞ্জ করব। তাহলে এখানে আলফা বাই গামা ইকুয়াল বিটা বাই ডেল্টা। এই হচ্ছে আমরা শুধু জায়গাটা এক্সচেঞ্জ করেছি। এবার আমরা করব সেটা হচ্ছে এই দুইটা অনুপাতের হর এবং লব যোগ করে দেব। তাহলে আলফা বাই গামা ইকুয়াল বিটা বাই ডেল্টা ইকুয়াল আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই গামা প্লাস ডেল্টা। এখন অনেকে বলতে পারে যে ভাইয়া অনুপাত হর এবং লব কিভাবে যোগ হয়? এটা হচ্ছে একটা অনুপাতের ধর্ম। মনে করো র্যান্ডমলি আমরা যদি দুইটা অনুপাত চিন্তা করি যে 2/3 এবং 4/6, এখন এই দুইটা অনুপাতকে যদি আমরা হর এবং লব যোগ করে দিই তাহলে আমাদের এখানে আসে 6/9। এখন এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি তাহলে আমাদের এখানে আসবে 2/3, যেটা আমাদের এই প্রথম অনুপাতের সাথে মিলে যায়। ঠিক একই কাজ আমরা এই জায়গাতে করেছি। তো চলো আমরা পরবর্তী লাইনে চলে যাই। এই পর্যায়ে এবার আমরা এই দুইটা অনুপাত আলফা বাই গামা এবং বিটা বাই ডেল্টার যে কোনো একটাকে আমরা হোল স্কয়ার করে দেব। তুমি চাইলে এই জায়গায় আলফা বাই গামাকেও হোল স্কয়ার করতে পারো, আবার বিটা বাই ডেল্টাকেও হোল স্কয়ার করতে পারো। তো মনে করো আমরা বিটা বাই ডেল্টাকে যদি হোল স্কয়ার করি তাহলে বিটা বাই ডেল্টা হোল স্কয়ার ইকুয়াল আলফা প্লাস বিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই গামা প্লাস ডেল্টা হোল স্কয়ার। এখন আমরা এই বিটা বাই ডেল্টাকে আমরা দেখো ভাইয়ারা এই জায়গায় যদি করি, এই বিটা বাই ডেল্টাকে আমরা চাইলে এই যে বিটা বাই ডেল্টা ইনটু বিটা বাই ডেল্টা লিখতে পারি না?
এখন এই বিটা বাই ডেল্টা সমান আমরা আবার কি জানি, যে এই যে বিটা বাই ডেল্টা সমান আমরা আবার জানি যে আলফা বাই গামা। তাহলে এই জায়গায় লিখে দিই যে আলফা বাই গামা ইন্টু বিটা বাই ডেল্টা। এখন এটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে আমাদের আসে আলফা বিটা ডিভাইডেড বাই গামা ডেল্টা। এখন এই ভ্যালুটাই যদি আমরা এই জায়গায় বসিয়ে দিই, যে বিটা বাই ডেল্টা হোল স্কয়ারের জায়গায় যদি আমরা এই মানটা বসাই দিই তাহলে হবে আলফা বিটা ডিভাইডেড বাই গামা ডেল্টা ইকুয়াল আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই গামা প্লাস ডেল্টা হোল স্কয়ার। এই ফরম্যাটে আনার উদ্দেশ্য আমাদের যে আমরা দেখো ভাইয়ারা প্রথমে কিন্তু আমরা আলফা বিটা গামা ডেল্টা এগুলোর মান আমরা কিন্তু জানি, এগুলো আমরা বের করে এসেছি। এখন এই জায়গায় যদি আমরা শুধু ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত কে এর মানটা বের হয়ে আসবে। তো আমরা যদি এই জায়গায় আলফা বিটার ভ্যালুটা আমরা কি জানি, এই যে আলফা বিটার ভ্যালু হচ্ছে আমাদের 1, এই 1 যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে 1, আর এখানে গামা ডেল্টার ভ্যালু হচ্ছে 9, তাহলে 1/9। ঠিক একইভাবে আমরা আলফা প্লাস বিটা এবং গামা প্লাস ডেল্টার ভ্যালুটাও বসিয়ে দিই। আলফা প্লাস বিটার ভ্যালু কি জানি আমরা -k, এই জায়গায় -k ডিভাইডেড বাই গামা প্লাস ডেল্টার ভ্যালু 2, এখানে 2 দ্বারা আমরা যদি হোল স্কয়ার করে দিই তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 1/9 ইকুয়াল k²/4, এটাই আমাদের এখানে দাঁড়ায়। এখন এই মানটাকে যদি, তাহলে কি এর মান আমাদের কি আসবে, কি আসবে আমাদের 4/9 k²। অতএব আমরা যদি এবার রুট করে দিই তাহলে আমাদের কি এর যে আলটিমেট রেজাল্ট সেটা আসবে k ইকুয়াল ±2/3। এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তাহলে আমরা কি করলাম, এই জায়গায় দেখো যে আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে, আর এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত যদি সমান হয় তাহলে আমাদের কে এর মান নির্ণয় করতে হবে। এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা এবার পরবর্তী ম্যাথে চলে যাই। আমাদের যে ম্যাথটা আছে সেখানে দেখো বলা হয়েছে যে -1,2 বিন্দু দিয়ে যায় এবং একটা সরল রেখা দেওয়া হয়েছে 3x - y + 7 = 0 রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরূপ একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো মনে করো প্রথমে একটা সরল রেখা যদি আমরা চিন্তা করি, এই যে একটা সরল রেখা যেটা হচ্ছে 3x - y + 7 = 0, এই সরল রেখার উপরে একটা বিন্দু -1,2। এখন এই বিন্দু দিয়ে যায় এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। মনে করো এই বিন্দুটা এই দিক দিয়ে গেল এবং এই যে সরল রেখাটা আছে এটার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 45 ডিগ্রি। আবার এই দিক দিয়েও গেল, এই দিক দিয়েও যদি একটা রেখা যায় তাহলে এখানেও ধরো 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আর এই রেখা যেটা আছে সেই রেখাটার ঢাল হচ্ছে, যদি আমরা m1 ধরি তাহলে ঢাল হবে, ঢাল নির্ণয়ের শর্ত আমরা কি জানি যে -x এর সহগ বাই y এর সহগ। তাহলে এখানে -x এর সহগ হচ্ছে 3 ডিভাইডেড বাই y এর সহগ হচ্ছে -1, এই মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, দ্যাট মিন্স আমাদের m1 হবে 3, আর এই দুইটা সরল রেখার মান ঢাল হচ্ছে m2। তাহলে এই আমাদের এখন যে ফর্মুলাটা দাঁড়ায় সেটা হচ্ছে tan 45 ডিগ্রি কল প্লাস মাইনাস m1 minus m2 divided by 1 plus m1 into m2। তাহলে আমরা m2 এর ভ্যালুটা এই ফর্মুলার মাধ্যমে বের করতে পারবো। তো এখানে 45 ডিগ্রি কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে, তাহলে tan 45 ডিগ্রির মান হবে 1 প্লাস মাইনাস m1 এর ভ্যালু আমরা এখানে বের করেছি 3, তাহলে এখানে 3 minus m2 divided by 1 plus 3m2। এখন এটাকে যদি আমরা এই পাশে পার করে দেই তাহলে হবে 1 plus 3m2 equal 3 minus m2। এখন এখানে যেহেতু প্লাস মাইনাস আছে এই জন্য আমাদের m এর দুইটা মান m2 এর দুইটা মান বের হবে। প্রথমে আমরা যদি প্লাস নেই তাহলে কি হয় দেখি, প্রথমে এখানে লিখো প্লাস নিলে
প্লাস যদি নেই তাহলে আমাদের এখানে হবে 1 প্লাস 3m2 ইকুয়াল 3 মাইনাস m2। তাহলে m2 এর মান হবে, এই m2 যদি এ পাশে আসে তাহলে 4m2, আর এই 1 যদি ওই পাশে যায় তাহলে 2। তাহলে m2 এর ভ্যালু হবে m2 ইকুয়াল 2/4, দ্যাট মিন্স হাফ। এটা হচ্ছে m2 এর একটা ভ্যালু। এখন যদি এটা আমরা মাইনাস প্লাস নিলে পাই, এখন যদি আমরা মাইনাস নিই তাহলে কি দাঁড়ায়? মাইনাস নিলে 1 প্লাস 3m2 ইকুয়াল মাইনাস 3 প্লাস m2, বা এখন এখানে মাইনাস নেওয়ার জন্য ধরো এই যে এখানে যদি একটা মাইনাস হয় তাহলে এখানে -3 আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে এখানে প্লাস m2 হয়ে গেছে। তাহলে এখানে m2 এর মান যেটা বের হবে সেটা হচ্ছে, যদি -3 এই পাশে আসে তাহলে 4, আর এই 3m2 যদি ওই পাশে যায় তাহলে -2m2, বা তাহলে m2 এর মান আমাদের আসে যে -2। এটা আমরা মাইনাস নিলে m2 এর ভ্যালু পাই -2, আর প্লাস নিলে m2 এর ভ্যালু পাই হাফ। তাহলে এখন আমাদের সমীকরণ নির্ণয়ের যে ফর্মুলাটা সেটা আমরা কি জানি, যে যদি একটা বিন্দু এবং ঢাল দেওয়া থাকে তাহলে সমীকরণ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1। তাহলে এই জায়গায় আমরা বসাই, দেখো y, প্রথমে আমরা m2 এর ভ্যালু হাফ নিয়ে করব। প্রথমে ধরো এখানে অতএব m2 ইকুয়াল হাফ হলে তাহলে সমীকরণ হবে আমাদের y মাইনাস y1 এর ভ্যালু এখানে দেখো 2 দেওয়া আছে, তাহলে এই জায়গায় y মাইনাস 2 ইকুয়াল m এর ভ্যালু হাফ ইন্টু x মাইনাস x1। তাহলে এখানে x মাইনাস ফর্মুলার মাইনাস, আর এখানে দেখো আগে থেকে একটা -1 দেওয়া আছে, তাহলে মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, অর্থাৎ x প্লাস 1। তাহলে এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে সমীকরণটা দাঁড়ায়, এই 2 এর পাশে এসে গুণ হয়ে গেলে 2y মাইনাস 4 ইকুয়াল x প্লাস 1। তাহলে আমাদের আলটিমেটলি সমীকরণ দাঁড়ায় x মাইনাস 2y প্লাস 5। এই হচ্ছে একটা সমীকরণ যেটা আমরা m2 এর ভ্যালু m2 এর ভ্যালু হাফ নিয়ে পেয়েছি। এখন যদি আমরা m2 এর ভ্যালু -2 নেই তাহলে সমীকরণ যেটা দাঁড়ায়, যদি অতএব m2 ইকুয়াল -2 হলে তাহলে সমীকরণ হয় y মাইনাস 2 ইকুয়াল -2 x প্লাস 1। এখন এই -2 দ্বারা যদি আমরা এটাকে গুণ করে দিই তাহলে y মাইনাস 2 ইকুয়াল -2x মাইনাস 2। এটাকে যদি আমরা এখন সাজায় লিখি তাহলে হবে +2x প্লাস y ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের আরেকটা সমীকরণ যেটা আমরা m2 ইকুয়াল -2 নিয়ে পেয়েছি। তাহলে এই হচ্ছে আমাদের পুরো ম্যাথের সমাধান, যেখানে দেখো বলা হয়েছে যে -1,2 বিন্দু দিয়ে যায় এবং 3x মাইনাস y প্লাস 7 সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা এই সরলরেখার যে সরলরেখাটা নির্ণয় করতে হবে তার ঢাল নির্ণয় করেছি হাফ এবং -2। কোনটা -2 কোনটা হাফ এটা আমাদের দেখার দরকার নেই। তো এই ঢালের আমরা পৃথক পৃথক মান নিয়ে আমরা দুইটা সমীকরণ পেয়েছি। এটাই মূলত আমাদের অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তীতে আমাদের যে ম্যাথটা রয়েছে সেটাতে বলা হয়েছে যে থিটা এর জন্য সমাধান করো 3 sec to the power 4 theta plus 8 equal 10 sec square theta, এবং আমাদের রেঞ্জ দেওয়া আছে দেখো 0 থেকে 2 পাই এর মধ্যে। তো চলো প্রথমে 3 sec to the power 4 theta plus 8 equal 10 sec square theta। প্রথমে আমরা এই 10 sec square theta কে এক পাশে নিয়ে আসবো, তাহলে 3 sec to the power 4 theta minus 10 sec square theta plus 8 equal 0।
তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মিডিল টার্ম। তো এটা মিডিল টার্ম কি হবে দেখো ভাইয়া, প্রথমে যদি 3 আর 8 যদি গুণ করে তাহলে হবে 3 8 24। তাহলে এই 10কে আমরা 4 এবং 6 ভাঙতে পারি, তাহলে 4 6 24 হয়। তাহলে এই জায়গায় আমাদের হবে 3 sec to the power 4 minus 6 sec square theta minus 4 sec square theta plus 8। দেখো এই 3 আর 8 এও 24, আবার এই 4 এবং 6 গুণ করলেও হয় 24। তারপরে এবার আমরা যদি 3 sec square theta কমন নেই তাহলে এখানে আমাদের থাকে sec square theta minus 2। তারপরে যদি আমরা -4 কে কমন নিই তাহলে sec square theta minus 2। তাহলে আমাদের এখানে আসে যে 3 sec square theta minus 4 into sec square theta minus 2 equal 0। তো প্রথমে যদি আমরা এই অংশটা সমান 0 ধরি তাহলে sec square theta equal 4/3। যদি sec square theta সমান 4/3 হয় তাহলে আমাদের cos square theta সমান কত? cos square theta সমান হবে 3/4। তাহলে cos theta সমান হবে প্লাস মাইনাস √3/2। এখন cos কত ডিগ্রি এর মান প্লাস মাইনাস √3/2? cos আমরা জানি cos π/6 এর ভ্যালু হবে প্লাস মাইনাস √3/2। তাহলে থিটা সমান আমরা এখানে লিখতে পারি যে থিটা সমান π/6। এখন cos এর এক চতুর্ভাগ অঙ্কন করো, দেখো কোন কোন চতুর্ভাগে cos এর ভ্যালু পজিটিভ। প্রথম এবং শেষ চতুর্ভাগে cos এর ভ্যালু পজিটিভ এবং দ্বিতীয় এবং তৃতীয়তে নেগেটিভ। তাহলে পজিটিভ যদি ভ্যালু নিই তাহলে আমাদের থিটা সমান π/6। এটা গেল আমাদের এই অংশের ভ্যালু। তারপরে যদি আমরা এই অংশ সমান 0 ধরি তাহলে আমাদের এখানে দেখো, যদি এই অংশ সমান 0 ধরি তাহলে sec square theta সমান 2। তাহলে cos square theta সমান হাফ, বা cos theta সমান কত হবে? প্লাস মাইনাস 1/√2। এখন cos কত ডিগ্রি এর মান? প্লাস মাইনাস 1/√2, cos 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখব যে cos theta equal প্লাস মাইনাস cos π/4 এর মান হচ্ছে প্লাস মাইনাস 1/√2। অতএব থিটা সমান লিখব π/4, যেহেতু cos এর এখানে পজিটিভ ভ্যালুটা আমাদের ওখানে দেওয়া আছে যে প্রথম চতুর্ভাগে cos এর ভ্যালু হবে পজিটিভ। তাহলে এখন আমাদের এই রেঞ্জের ভেতরে থিটার ভ্যালুগুলো আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা একটা চতুর্ভাগ যদি অঙ্কন করি দেখো, এবং এই চতুর্ভাগের এই বরাবর যদি একটা রেখা আলফা বিবেচনা করি, ধরো আমরা এটা সমান যদি আলফা ধরি, π/6 সমান যদি আলফা ধরি এবং এটা, তাহলে এই বরাবরও যদি একটা কোণ উৎপন্ন হয় সেটাও আলফা, এই বরাবর যেটা হয় সেটাও আলফা, এবং এই বরাবর যেটা হয় সেটাও আলফা। তো আমাদের এখন এই বরাবর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত কোণ হচ্ছে আলফা। এবার এখান থেকে শুরু করে অন্য কলম দিয়ে যদি দেখাই, যদি এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের আসে পাই মাইনাস আলফা, আলফা মাইনাস পাই, না সরি পাই মাইনাস আলফা হবে এখানে, যে পাই মাইনাস আলফা। আবার এখান থেকে যদি আমরা এই পর্যন্ত বিবেচনা করি তাহলে হবে পাই প্লাস আলফা, এবং এখান থেকে এই পর্যন্ত যদি আমরা উল্টা আসি বা এই পাশ দিয়েও আসি তাহলে এখানে হবে 2পাই প্লাস আলফা। তাহলে এই আলফাগুলার জায়গায় আমরা শুধু π/6 বসাই দেব। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের থিটার যে ভ্যালুগুলো হবে সেটা হচ্ছে, প্রথম ক্ষেত্রে থিটার মান হবে আমাদের আলফা সমান π/6, তারপরে পাই মাইনাস যদি π/6 করি তাহলে আমাদের এখানে হবে 5π/6, এবং
পাই প্লাস যদি পাই বাই 6 করি তাহলে এখানে আমাদের হবে 7 পাই বাই 6 এবং শেষে 2 পাই প্লাস যদি আমরা এখানে 2 পাই প্লাস পাই বাই 6 যদি করি তাহলে আমাদের এখানে হবে এই জায়গায় 2 পাই মাইনাস হবে। এখানে দেখো যদি এই পাশ দিয়ে আসি তাহলে এত দূর আসার পরে কিন্তু আবার ব্যাক করা লাগছে, এই জন্য এখানে 2 পাই মাইনাস আলফা হবে। তাহলে এই জায়গায় 2 পাই মাইনাস আলফা যদি বসাই তাহলে আমাদের এখানে আসে 11 পাই বাই 6। এই হচ্ছে আমাদের এই প্রথম অংশের জন্য থিটার ভ্যালু। এবার ঠিক একইভাবে যদি আমরা এই অংশটুকুর জন্য থিটার ভ্যালু বের করি তাহলে এখানেও আমরা পাই বাই 4 কে যদি আলফা ধরি তাহলে এই জায়গায় আমাদের থিটার ভ্যালু হবে পাই বাই 4 ইন্টু পাই মাইনাস যদি ইন্টু এই যে এগুলায় যদি আলফার জায়গায় শুধু এবার পাই বাই 4 বসাই দেব তাহলে আলফা মাইনাস পাই বাই 4 ইন্টু কমা পাই প্লাস পাই বাই 4 কমা 2 পাই মাইনাস পাই বাই 4। তাহলে আমাদের এখানে আসে পাই বাই 4, এখানে পাই মাইনাস পাই বাই 4 সমান আসে 3 পাই বাই 4, এই জায়গাতে আসে 5 পাই বাই 4 এবং শেষে আসে হচ্ছে 7 পাই বাই 4। এই হচ্ছে আমাদের সমাধান। যে এই অংশটুকুর জন্য আমাদের সমাধান হচ্ছে, যদি আমরা অন্য কলম দিয়ে দেখাই, এই যে এই অংশটুকু এই প্রথম পোর্শনটুকু সমাধানে থিটার মান আমরা এই যে এইগুলো পেয়েছি, এই যে এটা হচ্ছে সমাধান। আর দ্বিতীয় যে অংশটুকু আছে এইটুকের জন্য আমাদের থিটার সমাধান হবে এই যে এইটুকু। এই হচ্ছে আমাদের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই জায়গায় আমাদের এই রেঞ্জের ভেতরে এই থিটার যে ভ্যালুগুলো আছে সেটা হচ্ছে এই প্রথমের এই অংশটুকু আর এই অংশটুকু, এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট ম্যাথে চলি। আর যে ম্যাথটা রয়েছে সেটাই মূলত আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। তো এই ম্যাথটাতে কি বলা হয়েছে? এই ম্যাথটাতে বলা হয়েছে যে একটি বুলেট একটি বালির বস্তার 6 সেন্টিমিটার ভেদ করার পর 1/3 অংশ বেগ হারায়। বুলেটটি বালির বস্তার মধ্যে কত সেন্টিমিটার প্রবেশ করার পর থেমে যাবে? এখানে প্রশ্ন পড়ে বোঝার উপায় নাই, চলো আমরা প্রশ্নটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। প্রথমে মনে করো আমরা বালির এক বস্তার একটা অংশ যদি অঙ্কন করি তাহলে এটা মনে করো বালির বস্তার একটি অংশ এবং একটি বুলেট, এটা যদি একটা বুলেট হয় এবং বুলেটটি প্রথমে ইউ আদি বেগে মনে করো বস্তার ভেতরে প্রবেশ করলো, করার পরে এই অংশটুকু যাওয়ার পরে বুলেটটির 1/3 অংশ বেগ হারায়। আর এই ডিস্টেন্সটুকু কত আমাদের দেওয়া আছে? 6 সেন্টিমিটার, অর্থাৎ 6 সেন্টিমিটার প্রবেশ করার পর, আর এটাকে আমরা ধরি এস, 6 সেন্টিমিটার প্রবেশ করার পর বুলেটটি তার 1/3 অংশ বেগ হারায়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 6 সেন্টিমিটার প্রবেশ করার পর বুলেটটির নতুন বেগ। তো লিখি যে 6 সেন্টিমিটার অতিক্রম করার পর নতুন বেগ, নতুন যে বেগ হবে সেটা হচ্ছে, যেহেতু প্রথমে ইউ বেগে প্রবেশ করে তাহলে ইউ মাইনাস 1/3 অংশ, এর জন্য ইউ বাই 3। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের আসে 2u/3। এটা হচ্ছে এ পর্যন্ত। এ পর্যন্ত আসার পর বুলেটটির নতুন বেগ হয় 2u/3। তারপরে বলা হয়েছে এটুকু হচ্ছে এই যে এই অংশটুকুর চিত্র হচ্ছে এটুকু। তারপরে বলা হয়েছে যে বুলেটটি বালির বস্তার মধ্যে কত সেন্টিমিটার প্রবেশ করার পর বুলেটটি থেমে যাবে। তো মনে করো বুলেটটি আরো প্রবেশ করবে এবং এই যে বুলেটটি এই পর্যন্ত প্রবেশ করার পর বুলেটটি থেমে যায় এবং বুলেটটি শেষ বেগ হয় 0। আর এই ডিস্টেন্সটুকু হয় ধরো এস প্রাইম। আর এখন কথা হচ্ছে যে বুলেটটি থেমে যাবে কেন? কারণ বুলেটটি প্রবেশ করছে এই দিকে আর বুলেটটির
যে বাধা দেওয়ার যে ত্বরণ সেটা তার বিপরীত দিকে, অর্থাৎ এই যে উল্টা দিকে। উল্টা দিকে যেহেতু উল্টা দিকে হচ্ছে, অর্থাৎ এই ত্বরণের মান হবে নেগেটিভ, আর এই নেগেটিভকে আমরা এটাকে বলতে পারি মন্দন। তখন এটাকে আমরা ত্বরণ না বলে বলবো মন্দন। তাহলে এটাকে যদি আমরা কেস 1 ধরি, এটাকে যদি আমরা কেস 1 ধরি এবং এটাকে যদি কেস 2 ধরি, তাহলে প্রথমে আমরা কেস 1 এর জন্য করছি। দেখো কেস 1 এর জন্য যে ফর্মুলাটা করব সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2fs। এই ফর্মুলাটা আশা করি সবারই জানা আছে। তো এখানে ভি বলতে কি, শেষ বেগ বলতে আমরা এই যে 2u/3, কারণ এখানে আসার পরে 1/3 অংশ হারাই, তাহলে শেষ বেগ হচ্ছে 2u/3 হোল স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এফ ইন্টু এস এর মান এখানে কি দেওয়া হচ্ছে দেখো, এস আমরা 6 সেন্টিমিটারকে ধরে নিয়েছি, তাহলে এখানে হবে 6, বা এবার আমরা যদি এটাকে হোল স্কোয়ার করি তাহলে আমাদের এখানে আসবে 4u²/9, আর এটাকে যদি আমরা এই পাশে পার করি তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল মাইনাস 12s। এটাকে যদি আমরা এখন একটু সিম্পলিফাই করি তাহলে আমাদের এখানে আসে যে 9কে যদি লসাগু করি তাহলে এই জায়গায় আমাদের আসবে মাইনাস 5u² ইকুয়াল মাইনাস 12fs। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এই 9কে যদি, আর এই মাইনাস আর এই মাইনাস এবার কাটাকাটি হয়ে যায়, আর এই 9কে যদি আমরা 12 দ্বারা গুণ করি তাহলে কি আসে 5u² ইকুয়াল, যদি 9কে 12 দ্বারা গুণ করি তাহলে আমাদের আসবে 108f। অতএব f এর ভ্যালু কি হবে, f কে আমরা যদি এক পাশে রাখি তাহলে 5u²/108, এটা হচ্ছে আমাদের f এর ভ্যালু। এবার এটা আমরা প্রথম কেসের জন্য করেছি। এবার আমরা সেকেন্ড যে কেস আছে সেটার জন্য যদি করি, সেকেন্ড কেসের জন্য যদি করি দেখো, তাহলে কেস 2 এর জন্য যদি করি তাহলে আবার আমরা ঠিক একই ফর্মুলা বসাবো, কিন্তু এবার আমাদের শেষ বেগটা 0 হয়ে যাবে, কারণ শেষ পর্যন্ত এসে বুলেটটা থেমে যাবে। সেজন্য এখানে আমরা 0 হোল স্কোয়ার ইকুয়াল আদিবেগ, এখানে আমাদের তখন আমাদের আদিবেগ হবে এই যে প্রথম ক্ষেত্রে শেষ বেগটা এবার আমাদের আদিবেগ হবে, তাহলে আদিবেগ হবে 2u/3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এফ ইন্টু এস প্রাইম। এখন 0-র উপর হোল স্কোয়ার করলে তো 0ই, আর এই মাইনাস 2fs প্রাইমকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে 2 ইন্টু এফ এর ভ্যালু আমরা কি জানি, এই যে 5u²/108, তাহলে 5u²/108 ইন্টু এস প্রাইম, আর এই পাশে আমাদের হবে 4u²/9। আশা করি বুঝতে পেরেছো। এখন এই 9কে আমরা এই যদি 108 দিয়ে কাটি তাহলে দেখো আমরা এখানেই এইমাত্র করে আসলাম যে 9কে যদি 12 দ্বারা গুণ করি তাহলে আমাদের হবে 108। এখন 9কে যদি আমরা 108 দিয়ে কাটি তাহলে আমাদের এখানে হবে 12, তাহলে এটাকে যদি আমরা এখানে কাটি বরাবর তাহলে আমাদের এখানে হবে 12, আর এই 12কে যদি আমরা আবার যদি 2 দ্বারা কাটি তাহলে হবে এখানে 6। তাহলে আমাদের এখানে ইউ এর যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে ইউ স্কোয়ার সমান আমরা বলতে পারি যে 24, এই 4 এই 6 আর 4 যদি গুণ হয় 4 × 24 ইউ স্কোয়ার। ও তার আগে আমরা এই ইউ কিন্তু আবার কাটা যায়, দেখো যে এটা করার আগে কিন্তু আমরা এই যে এই ইউ এবং এই ইউ কিন্তু আবার কেটে দিতে পারি। তাহলে আমাদের এখানে মূলত বের করতে হবে এস প্রাইমের ভ্যালু। তাহলে আমরা এখানে এস প্রাইম ইকুয়াল এই 6 আর এই 4 মিলে হয়ে যাবে 24/5, এই হচ্ছে আমাদের এস প্রাইমের ভ্যালু। তাহলে এখন আমাদের প্রশ্নে কিন্তু এটার মান চাইনি, আমাদের প্রশ্নে বলা হয়েছে যে বস্তার ভেতর কত সেন্টিমিটার প্রবেশ করার পর বুলেটটি থেমে যাবে। তাহলে আমাদের এখন লিখতে হবে যে মোট অতিক্রান্ত দূরত্ব, অতএব
মোট অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল এস প্লাস এস প্রাইম। এখন এস এর ভ্যালু আগে আমাদের দেওয়া আছে 6 আর এস প্রাইমের ভ্যালু হচ্ছে 24/5। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে 54/5 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি যে 54/5 সেন্টিমিটার প্রবেশ করার পর বুলেটটি থেমে যাবে। তো প্রথমে আমরা এই চিত্রটা আমরা আরেকবার দেখি যে প্রথমে আমরা কেস 1 যেটা করেছি সেটা হচ্ছে বুলেটটি 6 সেন্টিমিটার প্রবেশ করার পর 1/3 অংশ তার বেগ হারায়, এটুকু হচ্ছে কেস 1। তারপরে আবার বলা হয়েছে যে বুলেটটি বালির বস্তার ভেতরে কত সেন্টিমিটার প্রবেশ করার পর থেমে যাবে, সেইটুকু আমরা কেস 2 এর মাধ্যমে বের করার চেষ্টা করেছি। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ভাইয়া ভিডিওটা কষ্ট করে আরেকবার দেখে নিও। আর পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।